ঠিক আছে, তাহলে আপনি জোটের কথা বলেন মঞ্জু ভাই, আপনারা জোট করবেন কিনা? বিকজ যেহেতু আপনারা কিং মেকার, এখন জামাতের সঙ্গে যাবেন না বিএনপির সঙ্গে যাবেন নাকি আলাদা জোট করবেন, কিভাবে এইটা রাজনৈতিক? কারণ প্রতিবার আপনার সঙ্গে কথা বলার পর অন্তত আমি একটা বুঝতে পারি যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, অন্তত বুঝতে পারি বলে মনে করি আর কি। আচ্ছা খালেদ ভাই, আমি আপনাকে বলি, প্রথম হলো যে আমাদেরকে প্রচুর সমালোচনা, প্রচুর টিজ শুনতে হয়। ইভেন আপনি আমার ফেসবুক আইডিতেও গেলে দেখবেন বহুজনে বলে যে তোমাদের কয়টা ভোট আছে। হ্যাঁ, আমরা যারা নতুন রাজনৈতিক দল করি ভাই, আমার তো হঠাৎ করে ভোট থাকবে না। একটা রাজনৈতিক দল, আপনি যদি বলেন যে একটা ছেলে জন্ম নিয়ে যদি বলেন যে তুমি মানে বীজগণিতের সূত্র বলো, সে কি বীজগণিতের সূত্র বলতে পারবে? পারবে না তো। আমার রাজনৈতিক দল তো নতুন, আমার তো বেশি ভোট থাকবে না, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা, তাই না? আমরা তো এখন হাইব্রিড মানে কিংস পার্টি না যে আমার জন্মই হবে সোনার চামচ মুখে নিয়ে। সুতরাং যারা বলেন তোমার কয়টা ভোট আছে, আমি তাদেরকে স্যালিউট করি যে আপনি একটা ভ্যালিড কোশ্চেন তোলেন। আপনার এই ভ্যালিড কোশ্চেনের জন্য ধন্যবাদ। আমরা তো এটাই আমাদের ক্রেডিট যে আমাদের শূন্য ছিল, একসময় তো আমাদের দলের অস্তিত্বই ছিল না। সুতরাং আমার আজকে অল্প কয়টা ভোট থাকবে, কালকে আর একটু বেশি বাড়বে, এক সময় আমার ভোট বাড়বে, এটাই তো নিয়ম। আমি ভোট বেশি নিয়েই জন্ম নিব, এটা তো নিশ্চয়ই কোনো একটা অর্গানিক মানে জন্ম গ্রহণ প্রক্রিয়াও না। তো একটা কথা হচ্ছে, আমরা আমাদের দল জন্ম নিয়েছে, দলটা আস্তে আস্তে আমরা তৈরি করে সামনের দিকে আগাচ্ছি, এবং আমরা এই ইলেকশনে আপনাকে আমি বলছি যে আগামী 14 তারিখ আমরা কিন্তু আমাদের 100 নমিনির প্রাথমিক মানে একটা ঠিক করেছি, আমরা চূড়ান্ত করেছি, এটা আমরা ডিক্লেয়ার করব। দেন মানে বাই প্রসেস বা সময়ে সময়ে আমরা আরো সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়া যায় কিনা সেটাকে আমরা বিবেচনায় নিচ্ছি। এখন কত ভোট পাবো আমরা ইন্ডিভিজুয়াল ইলেকশন করে, সেটা তো স্বাভাবিক, এটা ইলেকশনের রেজাল্টের পরে সবাই জানতে পারবেন। যারা এখন প্রশ্ন করেন আপনাদের কত ভোট, তারা নিশ্চয়ই অতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরবেন। দ্বিতীয় যেটা আপনি জোট করবেন কিনা মঞ্জু ভাই, জোট করবেন কিনা? দ্বিতীয় হচ্ছে একটা জোট করার ব্যাপারে আমাদের আগ্রহ আছে। আচ্ছা, এখানে আপনি ঠিকই বলেছেন, এখানে আমরা দেখছি 4টা জোটের একটা ফরমেশন হচ্ছে। একটা হচ্ছে বিএনপির নেতৃত্বে একটা জোট, একটা দেখছি আমরা জামাতের নেতৃত্বে একটা জোট, একটা দেখছি জাতীয় পার্টিকে কেন্দ্র করে একটা জোটের গুঞ্জন, বা সিপিবি লেফট ওরিয়েন্টেড দলগুলোকে একটা জোট। আর আমরা 9টা দল আমাদের এই একটা ইস্যুতে বসেছিলাম, সেটা হচ্ছে যে আপনার জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় আমরা অন্যান্য দলগুলোর সাথে মিলে একটা অনানুষ্ঠানিক এক ধরনের সমঝোতায় আসতে পারি কিনা। তো সেইখানে আমাদের ওই বৈঠকের পরে অনেকে বলেছেন এটা কি কোনো নির্বাচনের জোটে রূপ নিতে পারে কিনা। তো সেক্ষেত্রে আমরা বলেছি আমরা এই ধরনের একটা চিন্তা করতেও পারি। মানে আমাদের যেহেতু একটু আমাদের চিন্তাগত মিল আছে, আমরা একটু সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের একটা চরিত্র দাঁড়িয়েছে, এবং আমরা যেহেতু দেখছি যে এই নতুন অভ্যুদয়, আপনি দেখবেন সেই নাগরিক ঐক্য থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনসিপি, আমাদের কিন্তু একটা কমন জায়গা আছে। আমরা বলছি যে রাষ্ট্রটাকে নতুন করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে। এটা সত্য যে আমাদের এই গণ অভ্যুত্থানের পরে যে স্বপ্ন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে ছাত্র নেতৃত্ব, কিন্তু অল্টারনেটিভ যেটা যে বিএনপি জোট বা জামাতের জোট, এদের কাছ থেকে যে একটা নতুন পলিটিক্যাল অর্ডার মানুষ পাবে, সেটাও কিন্তু মানুষ আস্থা রাখতে পারছে না। কিন্তু বিএনপি জামাতের যেই মানে এক ধরনের বিরোধ, এটাতে কিন্তু আমি দেখি যে মানুষের মধ্যে একটা মানে অনীহা আছে, এবং এটার কারণে বিএনপি জামাতের অনীহার কারণে, এই বিভেদের কারণে কিন্তু কোনো না কোনো ভাবে আমরা দেখছি জামাতে বেনিফিটটা পাচ্ছে, জামাতের দিকে একটু ভোটের মানুষের সমর্থনের জায়গাটা, পাল্লাটা একটু একদিকে টার্ন করছে। তো সেই জায়গা থেকে আপনার প্রশ্নের স্পষ্ট উত্তর হচ্ছে, আমরা সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টিগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন আমরা যারা দেখছি, এবং নতুন রাজনৈতিক সংস্কারের যেই কাজগুলো আমরা করছি, এটাকে কেন্দ্র করে একটা জোট করা যায় কিনা, এটার জন্য আমরা চেষ্টা করছি। ওকে, আপনাকে ধন্যবাদ মঞ্জু ভাই। আমি তুষার ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের মতামত, দর্শকরা আবার মন্তব্য পাঠাচ্ছেন, কেউ আবার এটা বলতেছেন যে খালেদ ভাই আপনি মন্তব্য পড়েন কেন, ইন্টারেস্টিং। যাই হোক, আবুল খায়ের সাহেবের মন্তব্য আমি একটু বলতে চাই যে খালেদ ভাই আপনারা দুজন মিলে এনসিপি নিয়ে মজা করেন, এদের দেশের প্রতি যে ভালোবাসা আছে তা নষ্ট করেন না। জনাব আবুল খায়ের সাহেব, আপনাদের জন্য একটু আমি বলি, আপনাকে একটু বলি, দেশের জন্য ভালোবাসা আরো কারো থাকতে পারে যারা রাজনৈতিক দলে যায় নাই, যারা রাজনৈতিক দল করে নাই,
এরকম কারো কারোর মধ্যেও কিন্তু দেশের জন্য ভালোবাসা থাকতে পারে, ওইটাও আপনারা একটু খেয়াল করেন। যাই হোক, আমি একটু তুষার ভাইয়ের কাছে আসবো। তুষার ভাই, দর্শকদের কাছে আমি জানতে চাইছিলাম, যারা আপনারা সাথে যুক্ত হওয়ার আগে মানে জরিপের মতো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এখনো হয় নাই, তারা একমত। দর্শক শতকরা 30% মনে করেন যে একমত হতে পারবেন, শতকরা 70% মনে করেন যে একমত হতে পারবেন না। তুষার ভাই, একটু বিবিসি বাংলার দেওয়া জনাব তারেক রহমানের সাক্ষাৎকারের প্রসঙ্গ ধরে আসি, যে এটা এখনও স্পষ্ট যে বিএনপি এখনও মাঠে রাজনীতিতে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগকেই মনে করে। আপনার কাছে কি মনে হয় 24-এর 5 আগস্টের পরে আওয়ামী লীগের সেই প্রাসঙ্গিকতা কি আছে? কেউ কেউ আবার বলছেন জনাব সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আরেকটা আওয়ামী লীগের শাখা বা শুদ্ধ আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, ভালো আওয়ামী লীগ, এরকম কিছু একটা হতে পারে। আপনার কাছে কি মনে হয় তুষার ভাই? সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে কিছু হবে কিনা এই বিষয়ে আমার কোনো ধারণা নাই। তবে তারেক রহমান যেটা মানে ওই সাক্ষাৎকারে যদি এরকম মনে হয়ে থাকে যে আওয়ামী লীগ বিএনপির সবচেয়ে বড় প্রতিপক্ষ, এটা মনে হওয়াটা তো কোনো ভুল না। কেননা আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, দলের নেতারা চলে গিয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের সমর্থক ছিল, ভোটার ছিল, তারা তো আচাররা জয় পরাজয়ের সম্পর্ক থাকবে, অন্তত কিছু আসনে তো থাকবেই। ফলে বিএনপি একটি অত্যন্ত আমি মনে করি শক্তিশালী দল। একই সঙ্গে তাদের নির্বাচন সংক্রান্ত যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে 2001 সালে তারা এই যে আধুনিক জরিপ পদ্ধতি, ভোটের আগে এক ধরনের ক্যালকুলেশন, এক ধরনের হিসাবপত্র করা, অর্গানাইজড ক্যাম্পেইন করা, এই জিনিসগুলো কিন্তু তারা 2001 সালে করেছিলেন। ফলে এই দলের মধ্যে কিছু আধুনিক চিন্তা ভাবনাও আছে। ফলে বিএনপি যদি এই ক্যালকুলেশনের ভিত্তিতে বা জরিপের ভিত্তিতে মনে করে থাকে যে আওয়ামী লীগই তাদের এখনো পর্যন্ত বা আওয়ামী লীগের ভোটাররাই এখনো পর্যন্ত তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, সেটা তো ভুল কিছু না। কিন্তু এটার মধ্যে দিয়ে এইটা ভাবার কোনো কারণ নাই, কেননা ওই সাক্ষাৎকারে কিন্তু উনি এটাও স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে বা স্বৈরাচার ফিরে আসবে বা এই স্বৈরাচারের লোকজন এসে আবার দেশ শাসন করবে, এতে বিএনপির কোনো মত মানে সম্মতি নাই, এটাও কিন্তু তিনি বলেছেন। আমার কাছে মনে হয়েছে মোটামুটি একটি সৎ উত্তর তিনি দিয়েছেন এবং সততার সঙ্গেই বলেছেন। কেননা আওয়ামী লীগের ভোটারদেরকে তো উপেক্ষা করার কোনো সুযোগ নাই, ভোটাররা তো আছে বাংলাদেশে। তুষার ভাই, আপনি কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে ইন্টারভিউটা 2 পর্বে দেওয়া হয়েছে সেটা কি আপনি দেখছেন? কয়েকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার মতামত শোনার জন্য। আমি প্রথমটা দেখেছি আর দ্বিতীয়টার অনেকখানি দেখছি। আচ্ছা, তাহলে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি যে মানে যেসব বিষয়ে জনাব তারেক রহমানের মানে উত্তরের ব্যাপারে আপনার একটু মতামত আমি শুনতে চাইবো। যে কয়েকটা হচ্ছে যে দেশে না, মানে আমি শুধু প্রসঙ্গগুলি বলি, আপনার মতামত একটু শুনি। দেশে না ফেরা প্রসঙ্গ, তিনি বলেছেন যে উপযুক্ত সময় ফিরবেন, কবে ফিরবেন জানিয়েছেন যে দ্রুতই ফিরবেন। এটা নিয়ে একটু আপনার মতামত শুনতে চাই। দেশে উনি কবে ফিরবেন আর ফিরবেন না, এটা কি আমাদের ইচ্ছা বা জনগণের ইচ্ছায় ফিরবেন? এটা তো তার নিজের ইচ্ছা, এবং তিনি একটি উপযুক্ত সময় বা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ফিরবেন, এটাই তো তার রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত। এবং আমার ধারণা যে তিনি রাজনৈতিকভাবে যথেষ্ট পরিপক্কতা অর্জন করেছেন গত 16-17 বছরে। ফলে আমার যেটা ধারণা যে তিনি একটি উপযুক্ত সময় বেছে নেবেন, যে সময় তিনি ফিরলে পরে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট হবে বলে তিনি এবং তার দল মনে করেন এবং তার উপদেষ্টারা মনে করেন। তিনি নিশ্চয়ই তার দলের সঙ্গে আলোচনা করেন এবং দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি ফিরবেন। কিন্তু এটা তো তিনি বলেছেন যে তিনি ফিরবেন, ফলে এটা তো একটা পজিটিভ সাইন। আরেকটি বিষয় হচ্ছে যে তিনি তো ফিরবেনই, মানে এতদিন কেন ফিরেন নাই সেই প্রশ্নের উত্তরে তিনি আসলে এতদিন কেন ফিরেন নাই মানে কি 5 আগস্ট 6 আগস্ট কেন ফেরার পরিবেশ ছিল? 6 আগস্ট কেন? আমি যদি প্রশ্ন করি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যারা ইন্টারনেটে বিভিন্ন ধরনের গালিগালাজ করে এনে দিলেন, তারাও তো দেশে ফিরেন নাই। না, তাদের এগুলো কোনো কথা না। তাদের আর জনাব তারেক রহমান আলাদা। জনাব তারেক রহমান তো দেশের আলাদা না। মানুষ হিসেবে আপনি যদি বিবেচনা করেন কে কখন ফিরবে আর কে কখন ফিরবে না, কে কেন ফিরবে আর কে কেন ফিরবে না, এইটা কি আমরা প্রশ্ন করতে পারি? আমরা বরং তাকে অনুরোধ করতে পারি যে আপনি দ্রুত ফিরে আসুন। আপনি কেন ফিরেন না? আমরা প্রশ্ন মনে করতে পারি, কারণ এটা আমাদের কৌতূহল। উনি সারা বাংলাদেশের নেতা, এতদিন তিনি দেশে ফিরতে পারতেছিলেন না, একটা খুবই অপ্রেসিভ গভর্নমেন্ট ছিল বলে। এখন তিনি দেশে ফিরবেন, সেটাই তো স্বাভাবিক, তাই না? মানে স্বভাব এখন তিনি দেশে ফিরবেন সেটাই স্বাভাবিক, কিন্তু কখন তিনি দেশে ফিরবেন এই সিদ্ধান্তকে আমি দিব? 13 মাস এই সিদ্ধান্ত উনি নেবেন। আচ্ছা, ঠিক আছে। মাস কেন? উনি 17 মাস পরে, উনি 17 মাস পরেও ফিরতে পারেন, এটা তো তার ইচ্ছা।
ইচ্ছা ইউনূস সাহেব, ডক্টর ইচ্ছাকৃত ইউনূস দেশে এত বড় আন্দোলন হয়ে গিয়েছে, উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণ করার জন্য 4 দিন বসেছিলেন কেন? ওনার কি বাধা ছিল? হাসপাতালে ছিলেন কি জানি, আপনি বলতে পারবেন একটা সার্জারি, একটা মাইনর সার্জারির মধ্যে দিয়ে গেছেন উনি। 17 বছর আমার কোনো অসুবিধা নাই, 17 মাস উনি না থাকুক, কিন্তু বলুক আমি একটা সার্জারির মধ্যে দিয়ে যাচ্ছি। তুই ভাই ইচ্ছা কথাটা কিন্তু অনেক ডগমেটিক। ইচ্ছা কথাটা কিন্তু অনেক ডগমেটিক তুষার ভাই। আমি কইতেই পারি আমার ইচ্ছা, আমি যাবো না, এইটা তো মানে কোথাও যাবে না আর কি। এবং আপনি আসলে এটাই করছেন, আপনার ইচ্ছা আপনি প্রশ্ন করতেছেন। থ্যাংক ইউ তুষার ভাই। আরেকটা বিষয় আপনি একটু আমারে বললেন যে উনি জুলাই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড দেখেন না, এই ব্যাপারে ওনার বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। এইটা নিয়ে আপনি একটা দুটা লাইন যদি বলেন, তাহলে আমি আবার মঞ্জু ভাইয়ের কাছে যে জানতে চাইবো যে মঞ্জু ভাই। এটা অত্যন্ত সঠিক বক্তব্য। জুলাই আন্দোলন কি মানে আমি কি বলবো এটা, কারণ জুলাই কি একজন মাস্টারমাইন্ড আছে, একজন বসে বসে এটা সব করেছে? অ্যাকর্ডিং টু ডক্টর ইউনূস আছে, অ্যাকর্ডিং টু ডক্টর ইউনূস একজন আছে। সেটা এটা বরং আপনি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করেন, আপনার কাছে উনি যদি সাক্ষাৎকার দিতে রাজি হন। উনি তো ইংলিশে কথা না বললে সাক্ষাৎকার দিতে চান না। প্রথমত আগে ইংলিশে কথা বলতে পারতে হবে, সাক্ষাৎকারটা লন্ডন আর আমেরিকাতে হতে হবে, আল জাজিরা থেকে চাকরি ছেড়ে দেওয়া বা আল জাজিরার সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে চাকরি করতে হবে। এটা বললে আবার উনি বলতে পারবেন না। আপনাকে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনাকে নুরুল কবির অথবা গোলাম মুর্তজা হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো উনি সাক্ষাৎকার দিবেন। আর ডয়েচে ভেলেতে থাকতে হবে, আমার নাম মোহাম্মদ আরাফাত বা জুবায়ের হইতে হবে, তাহলে হয়তো দিতে পারবে। হাওয়েভার আমি মানে তো তাইলে উনি এটা বলুক যে উনি কেন মাস্টার মাইন্ডের কথা বলেছিলেন। শত শত লোক জীবন দিল, হাজার হাজার লোক জীবন দিল, তাহলে মাস্টার মাইন্ডের যে প্ল্যানটা আছে, যেরকম গ্রাফিটির বই বের হয়েছে, কার্টুনের বই বের হয়েছে, অনেক বই বের হয়েছে না, এই মাস্টার মাইন্ডের প্ল্যানিংটাও বের করে দেখি। এটা পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তিকামী জনগণের কাজে লাগবে মাস্টার মাইন্ড প্ল্যানিংটা। আমার তারেক রহমান একদম সঠিক বলেছেন। কিসের মাস্টারমাইন্ড? জনতা এটার মাস্টারমাইন্ড। রক্ত দিয়েছে জনতা, আর একজন মাস্টারমাইন্ড বসে আছেন। আমি জেমস বন্ডের ছবি দেখতাম, সেখানে স্পেক্টার নামে একটা অর্গানাইজেশন আছে। স্পেক্টারের মাস্টারমাইন্ড হচ্ছে ব্লোফেল্ড, হেনরি ব্লোফেল্ড। তো আমাদের এই আন্দোলনে কোনো ব্লোফেল্ড আছে নাকি? তুষার ভাই আপনাকে ধন্যবাদ। আমি মঞ্জু ভাই আপনাকেও দ্রুত কয়েকটা বিষয়ে জানতে চাই যে এই বিষয়গুলো আলোচনায় আসছে, বিশেষ করে জনাব তারেক রহমানের এই ইন্টারভিউর মাধ্যমে। একটা হচ্ছে যে এই যে জুলাই আন্দোলনের কৃতিত্ব কার কম কার বেশি। মঞ্জু ভাই আমরা আপনার নামও অনেক জায়গায় শুনি, আপনারও অনেক বেশি কৃতিত্ব অনেক জায়গায়। এই কৃতিত্বের ভাগাভাগিটা আসলে কেমনে হবে? মানে আমরা আন্দোলন করলাম একটা স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য, প্রথমে একটা কোটা বৈষম্য বিরোধী করার জন্য, তারপর একটা স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য, ফেসিস্ট এখন আমরা যাকে বলতেছি তাকে হটানোর জন্য। কিন্তু পরে আমরা যে ক্ষমতার ভাগটা যে আমরা ভাগাভাগি করে নিলাম, কেউ উপদেষ্টা হইলাম, কেউ নতুন রাজনৈতিক দল করলাম, আপনি গিয়ে কাকে কাকে উপদেষ্টা করবেন সেগুলি ঠিক করে আসলেন, সেই ক্ষেত্রে উনি যে জবাব দিল সেটা আপনার কাছে কেমন লাগলো মঞ্জু ভাই? প্রথম কথা হচ্ছে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে এই আন্দোলনে কারা কারা মাস্টার মাইন্ড তারা আবেদন করেন, আমরা সবাই মিলে সবাইকে মঞ্জুর করে দিই যে আমাদের সবাইকে মাস্টার মাইন্ড ঘোষণা করে দিই তারা যারা আবেদন করবেন। কারণ একটা ক্লেম করার একটা ধরেন এটা শুরু করছিল আমাদের শফিক ভাই প্রথমে চিনাই দিছিলেন মাহফুজ আলম সাহেবকে যে ইনি আড়ালে থেকে অনেক কাজ করেছেন। উনাকে যখন প্রশ্ন করা হলে আন্দোলন শেষ হয়েছে উনি কি করবেন, উনি বললেন যে ঘুমাবো। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে পরিচয় করা দিলেন যে অনেকেই বলেন যে এই আন্দোলনটা আসলে একটা হেডলেস ছিল, আসলে তা ছিল না, আসলে তা ছিল হচ্ছে এই হচ্ছে মাস্টার মাইন্ড। এদিকে আবার জামাতের একজন নেতা লন্ডনে বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বহু আগে একজন লবিস্ট নিয়োগ করেছিলেন এই সরকারকে যাতে ইয়া করা যায়। এবং মানে উনাকে আমি চিনি, বকর সাহেব, খুবই মানে আপনিও হয়তো চিনেন মঞ্জু ভাই, যে খুব মানে সুন্দর করে কথা বলেন। উনি পেশায় একজন আইনজীবী, উনি একদম দায়িত্ব নিয়ে বলতেছেন যে আমি জানি একটা লবিস্ট নিয়োগ করা হয়েছিল। আপনি যদি একটু বলেন। খালেদ ভাই ঘটনা হয়েছে আমাদের এক একজনের জ্ঞান তো এক এক জায়গায় সীমাবদ্ধ। ধরেন শফিক ভাইয়ের কথা যে ভুল তা না, উনি যতটুকু জানেন উনি অতটুকু বলেছেন, যে যতটুকু জানি। যেমন আমি জানি যে হাতি দেখতে আসলে খুব সরু একটা দড়ির মতো। এই জন্য যে যতটুকু জানে তার কৃতিত্বকে আমরা যেটা মনে করি আর কি, যে আমরা বাবা বলে না যে আমি তোরে বড় করছি, তো ছেলেকে তো আসলে ওই টিচারও বড় করে, ছেলেকে তো তার বন্ধুরাও জ্ঞান দেয়, তার পরিবেশ থেকেও সে জানে, সে অনেক কিছু থেকে জানে। কিন্তু যখন বলে বাবা যে আমি যদি জন্ম না দিতাম তুই পৃথিবীতে আসছি না, ঠিক না, এটা তো ক্লেম করা যায়। সেজন্য আমি মনে করি এই আন্দোলনে সবাই বিভিন্ন জায়গা থেকে, যেমন ধরেন আবু সাইদের, মানে আমি একটা বলি আর কি, ধরেন আবু সাইদ যে প্রাণ দিল, আবু সাইদের ওই হাত প্রসারিত করা দৃশ্যটা আমাদেরকে কিভাবে মোটিভেটেড করেছে, আমাদেরকে কিভাবে আবেগ আপ্লুত এবং সাহসী করেছে, এটা তো একটা বিরাট
টার্নিং মানে পয়েন্ট, তাই না? কিন্তু আপনি দেখেন আবু সাইদের বাবা মা কি আবু সাইদকে মানে এই আন্দোলনে আসার জন্য উৎসাহিত করেছে? কিন্তু এইটার একটা আমাদের বিশ্লেষণ মঞ্জু ভাই, এটা একটা বিশ্লেষণ কিন্তু আছে যে এই আওয়ামী লীগের 15 বছরের সময় অনেক মানুষই অনেক অকারণে মারা গেছে। যেমন ধরেন মানে মুশতাক একজন সাংবাদিক জেলখানায় যিনি মারা গেছেন, মানে তিনি কি কারণে মারা গেছেন, কেন পুলিশের গুলিতে বা বুয়েটে আবরার মারা গেছেন, সেইটার কিন্তু কোনো ব্যাখ্যা কিন্তু কোথাও নাই। আবু সাইদের চেয়েও বেশি আমার কাছে মনে হয় কেউ কেউ বলতেছেন যে আরবান মিডল ক্লাস দেখছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের কেউ মারা গেছেন, আরবান মিডল ক্লাস দেখেছেন যে তাদের ছেলেমেয়েরা তাদের ভাতিজা ভাগ্নেরা আক্রান্ত হয়েছেন, সেই জন্য আরবান মিডল ক্লাস যখন এটাতে সম্পৃক্ত হয়েছে তখন এই আন্দোলন আসলে অন্যরকম গতি পেয়েছে। সেটাই আমি বলছি, সেইটার ক্ষেত্রে খুব মাস্টার মাইন্ড করে এটা করা সম্ভব ছিল কিনা, কারণ শেখ হাসিনাকে তার জি খালিদ ভাই এটা হচ্ছে কি, আমরা প্রত্যেকটা স্তরে স্তরে এখানে মাস্টার মাইন্ড আছে, প্রত্যেকটা স্তরে স্তরে ডাইনামিক্সটা ছড়িয়ে পড়েছে, কথা বুঝছেন? আমি আপনাকে যদি বলি আবু সাইদের ওই শহীদের যদি কেউ ছবিটা না তুলতো তাহলে তো আমরা আবু সাইদের এই মৃত্যুটা দেখতে পারতাম না। আমরা হয়তো কেউ একটা বর্ণনা করতো, একটা গুলি করছে, একটা ছেলে আমাদের তো এটা টাচ করতো না। তাহলে ওই যে ফটোগ্রাফার, ওকে আপনি কি বলবেন? ও কি মাস্টার মাইন্ড না? বা ওকে তো আপনি বলতে পারেন যে একটা অসাধারণ মানে একটা জিনিস ছড়িয়ে দিয়েছে। সো আমি যেটা বলতে চাই যে ম্যাক্সিমাম শহীদের সাথে, আমি শহীদের পরিবারের সাথে আমি কথা বলে জিজ্ঞেস করেছি যে আপনার ছেলে যে মিছিলে আসছে আপনি রাজি ছিলেন কিনা। ওনারা ম্যাক্সিমাম লোক বলেছে আমি বাধা দিয়েছি, আসতে দেই নাই, ছেলে এটা আসুক আমি চাই নাই। তো তাই বলে কি আমি ওই লোককে বলবো যে আপনি তো আমাদের আন্দোলনের বিরোধী? মঞ্জু ভাই এই আন্দোলনটা কেমন ছিল, মঞ্জু ভাই এই আন্দোলনটা কেমন ছিল আমি আপনাকে বলি। আমরা তুষার ভাইকে 56তে ছেড়ে দিব, সেজন্য আমরা একটু তুষার ভাইকে শুনে তারপর আবার আপনি শুনবো। আমি এখন এই মুহূর্তে জেলে আছেন এইরকম ফেসিস্টদের দোসরের ছেলেমেয়েরাও রাস্তায় ছিলেন, এই আন্দোলন করছে। মানে মানে এটা কিন্তু মানে খুবই মানে সবার অংশগ্রহণ ছিল, নেতৃত্ব কেউ কেউ দিয়েছেন। মঞ্জু ভাই আমি আবার আসি আপনার কাছে, আমরা ছেড়ে দিয়ে আপনার সাথে একটু থাকি আর কিছুক্ষণ। তুষার ভাই লাইনটা আজকে আশা করবো যে বাকিটা সময় ঠিক হবে। তুষার ভাই, বিএনপির মনোনয়ন প্রশ্ন সেইখানের মধ্যে এটা বলা হচ্ছে যে তাকে যখন কৌশল নিয়ে জিজ্ঞেস করা হয়েছে তখন পেশ শক্তির প্রভাব, টাকার প্রভাব, পারিবারিক বিষয় বিবেচনা নিয়ে তিনি যে প্রশ্ন করেছেন মানে উত্তর দিয়েছেন সেটা আপনার বিশ্লেষণ আমরা শুনবো। যে মানে তিনি একটা গড়পড়তা উত্তর দিয়েছেন যে সবচেয়ে বেশি কথা বলবো, মূল্যায়ন করব, আপনার তাই মনে হয় কিনা? উনি যেটা বলেছেন সেটা হচ্ছে রিয়েল প্রসেস, সেই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সঠিক বলেছেন না সঠিক বলেন নাই এটা বোঝা যাবে না। কিন্তু আপনি যদি আমার বিশ্লেষণ বলেন তাহলে আমি বলবো যে বিএনপি যদি এবার নমিনেশনের সময় সঠিক নিয়মে নমিনেশন না দেয়, অর্থাৎ পছন্দ অপছন্দ অথবা পারিবারিক সূত্রকে বিবেচনায় নেয়, তাহলে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এবং আমার ধারণা যে এইটা তারা বুঝতে পেরেছেন। এই বিভিন্ন যে জায়গাতে তারা যে জনমত সংগ্রহ করছেন সেখানেও বাংলাদেশের মানুষ পরিবারতন্ত্র থেকে মুক্তি চায়, বাংলাদেশের মানুষ অযোগ্য মানুষের শাসন থেকেও মুক্তি চায়, বাংলাদেশের মানুষ দু একটি পরিবারকে যাদেরকে শ্রদ্ধা করেন এটা কিন্তু পরিবারতন্ত্র হিসেবে শ্রদ্ধা করেন না, ব্যক্তিদেরকে শ্রদ্ধা করেন বলে তাদের পরিবার সেই ভালোবাসাটা পায়। যেমন বহু জায়গায় আছেন শিক্ষকের ছেলে, ওই এলাকার সেরা শিক্ষকের ছেলে বা মেয়ে, ওই শিক্ষকের সম্মানটার অনেকখানি তারা পান, এটা আমাদের সোশ্যাল প্র্যাকটিস। কিন্তু এর বাইরে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এই প্রক্রিয়া থেকে সরে আসবেন এরকম একটি ইশারা বা ইঙ্গিত আমরা পেয়েছি। এখন বাংলাদেশের বৃহৎ দলগুলি নমিনেশন দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনায় নেন, এলাকাতে প্রভাব, শক্তি, পারিবারিক লেগেসি, অতীতে জয়ের অভিজ্ঞতা, তারপরে এমনকি দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্ক, এরকম নানান ফ্যাক্টর কিন্তু কাজ করে। আমার মনে আছে কোন একজন শীর্ষ নেত্রী আমাকে বলেছিলেন যে এইসব কমিটি সব ভুয়া আওয়ামী লীগের। উনি বলেছিলেন যে ওনার একটা কাগজের মধ্যে নাম লেখেন, তারপরে সেই নাম নিয়ে একক ব্যক্তির কাছে যান, উনি যদি ইয়াস বলেন তো ইয়াস, উনি নো বললেন নো, ফলে নিচে যা হয় এগুলা সব লোক দেখানো। তো বিএনপি কে এটা প্রমাণ করতে হবে যে বিএনপি আগামীতে মনোনয়ন যখন দিবেন তারা আসলেই মনোনয়ন যেভাবে হওয়া উচিত আদর্শ মনোনয়ন পদ্ধতি সেইভাবে তারা মনোনয়ন দিচ্ছেন কিনা। ফলে এই বক্তব্যটাকে আমাদেরকে যাচাই করতে হবে নির্বাচনের সময় মনোনয়ন প্রক্রিয়াটা দেখে। তার আগে আমরা কেবল আশা করতে পারি যে অতীতের মতো প্রভাবিত মনোনয়ন প্রক্রিয়া হবে না। আর দর্শকদের অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি
যে আমাদের এইখানে খালিদ বা আমাদের দুইজনের অন্তত আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই। আমরা একটু শান্তিতে জীবনযাপন করতে চাই। তুষার ভাই, এই 3 মিনিট সময় আছে আপনার হাতে, আমি এই প্রসঙ্গটাতে আসি। আপনার বক্তব্য শুনে আমি মঞ্জু ভাইয়ের কাছে একটু বিস্তারিত শুনতে চাইবো যে এইটা হলো যে দুর্নীতি, বেশিরভাগ বাংলাদেশের মানুষ ইররেসপেক্টিভ তারা কোন দল সাপোর্ট করে না করে, তারা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চায়। পাশাপাশি এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখার ক্ষেত্রে বেশিরভাগ মানুষের একটা প্রেসক্রিপশন হচ্ছে বাংলাদেশটা যদি একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হয় এবং এই দুর্নীতিটাকে যে ধর্মে বর্ণিত বিভিন্ন পন্থা দিয়ে যদি একটা শাস্তি দেওয়া যায় তাইলে বোধহয় এটা ভালো হবে। আপনার মন্তব্য একটু শুনে রাখি তুষার ভাই, আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছে এটা একটু বিস্তারিত শুনবো, এই রাজনীতিটা বা এই জায়গাটা আপনি কিভাবে দেখেন। পৃথিবীতে যেসব দেশে দুর্নীতি নাই তাদের অধিকাংশ দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ না। যেমন আপনি যদি এমনকি আরবেও যান, আরবের রাজারা অনেক দুর্নীতি করেন। আমার কাছে 1972 সালের একটা নিউজ উইক আছে যেখানে বাদশাহ ফাহাদ আমেরিকাতে গিয়ে ক্যাসিনোতে $6 মিলিয়ন এক রাত্রে জুয়া খেলে উড়িয়ে দিয়েছে। উনি একজন জুয়ারি, ইসলামের জুয়া নিষিদ্ধ ছিল। তো এগুলো আছে। ফলে মুসলিম প্রধান দেশে দুর্নীতি হয় না, ব্যাপারটা এরকম না। ফলে দুর্নীতির সাজা দেওয়া অথবা না দেওয়া অথবা দুর্নীতি রোধ করা এবং না করার সঙ্গে ধর্মের শাসনের বা ধর্মীয় শাসনের কোনো সম্পর্ক নাই। বরং ধর্মকে মানে এমন জনগোষ্ঠী যদি আমরা তৈরি করতে পারতাম তাহলে দুর্নীতি এমনিতেই দূর হয়ে যেত। আমাদের ধর্মে তো চুরির কথা লেখা নাই, দুর্নীতির কথা লেখা নাই, আমাদের ধর্মে তো অন্যের জিনিস দখল করার কথা লেখা নাই। ফলে আমরা যেগুলো না, এরকম যদি লোকজন থাকে, আমি আরেকবার বলি এই কথাটা, মানে আমাদের দেশে বহু লোক আছেন যে তারা এই ধর্মের বিভিন্ন জায়গাকে ভিন্নভাবে তারা স্থাপন করেন, অর্থাৎ তারা আচরণ করেন, উপাসনা করেন, কিন্তু ঘুষ খান। তো এরকম যদি আমরা হয়ে থাকি আমাদের দেশের লোকেরা, তাহলে সেইখানে তো আমাদেরকে বিবেচনা নিতে হবে যে প্রকৃত ধর্ম পালনকারী জনগণ না তৈরি হলে ধর্মের শাসন দিয়ে কখনো দুর্নীতি দূর করা যায় না। ওকে তুষার ভাই, আমি একটু বিদায় নেই আপনাদের কাছ থেকে। জি তুষার ভাই, আরো 1 মিনিট ছিল অবশ্য, কিন্তু আপনি যেহেতু বিতার্কিক, আপনার টাইমের হিসাবটা খুবই পারফেক্ট। আপনাকে আমরা ধন্যবাদ দিয়ে আমরা বিদায় দিই। আমরা মঞ্জু ভাইকে এই বিষয়ে একটু জানতে চাই যে মঞ্জু ভাই, দুর্নীতিমুক্ত দেশ আমরা সবাই চাই, কিন্তু সেই ক্ষেত্রে এইটার প্রেসক্রিপশনটা কি হতে পারে, এটাতে নানা ধরনের রাজনীতিবিদরা নানা রকম কথা বলতেছেন, কিন্তু স্পেসিফিকলি একটা দল, মানে আমি জামাত ইসলামের কথাই বলি, জামাত ইসলামী সহ অনেকেই বলতেছেন যদি ইসলামী শাসন আসে তাহলে এই দুর্নীতিকে কবর দেওয়া সম্ভব হবে, বা ইসলামী মতে দেশ চললে এটাকে সম্ভব হবে। আপনার মন্তব্য একটু শুনতে চাই, আপনি কি মনে করেন ইসলামী দলগুলো নিয়ে একসাথে এটা করলে? সর্বশেষ আমরা দেখলাম যারা মামুনুল হককে আফগানিস্তানে গিয়েছেন, তিনিও প্রায় কাছাকাছি ধরনের কথা বলেছেন, দুর্নীতি প্লাস দেশের মানুষ, সামাজিকতা, সামাজিক নর্মসগুলি কেমন থাকবে সেটা নিয়ে। দুর্নীতির কারণটা কি? আমরা যদি বলি যে দুর্নীতি মানুষ কেন করে, দুর্নীতি, বা আমরা যদি এটাকে আরো ভেঙে বলি নীতি, নীতিটা মানুষ শিখে কোথায়? নীতি শিক্ষার আমরা যেটা দেখি কয়েকটা সোর্স আছে। একটা হচ্ছে ফ্যামিলি থেকে শিখে, ফ্যামিলির ঐতিহ্য থেকে শিখে, ধর্ম থেকে শিখে, মানুষ কালচার থেকে শিখে। এটা হচ্ছে মানে নানা সোর্স থেকে আমরা মানে নীতিটা শিখি। তো সেক্ষেত্রে ধর্মের তো একটা বিরাট অবদান আছে, এটা তো কোনো অস্বীকার করার উপায় নাই। আমরা যেমন মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ, এই যে পাপ পুণ্যের জ্ঞানটা তো আমরা কিছুটা ধর্ম থেকে শিখি। এখন যে কথাটা আমাদের তুষার ভাই বলেছেন যে যারা ধর্ম মানে না তারা কি দুর্নীতিবাজ সবাই? না, আমরা তো এমন লোকও দেখি যে ধর্ম মানে না, যে ঈশ্বরে বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, এরকম লোককেও তো আমরা দেখি যে সে কখনো মিথ্যা বলে না, সে কখনো চুরি করে না। আবার যিনি সারাক্ষণ ধর্ম পালন করেন উনিও মিথ্যা বলেন। তাহলে এখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা নীতির যে সোর্স, সেই সোর্সটাকে আমরা কে কতটুকু অ্যাবজর্ব করছি। দেখেন, বাংলাদেশ একমাত্র দেশ হয়তোবা, বা আরো অন্য জায়গায় থাকতে পারে, ভারত পাকিস্তানে, আমি ভারত পাকিস্তানে খুবই কম গিয়েছি, পাকিস্তানে তো যাই নাই, ভারতে একবার গিয়েছি শুধু। কিন্তু আমি বাংলাদেশের পাশে ধরুন শ্রীলঙ্কায় গিয়েছি। শ্রীলঙ্কায় গিয়ে আমি খুব লজ্জিত হয়েছি। একটা মসজিদে ঢোকার সময় আমি নিজের অলক্ষ্যেই স্যান্ডেল গুলো হাতে নিয়ে ফেলেছি। তো পাশে যারা ছিল তারা আমার দিকে তাকিয়ে অবাক যে আমি স্যান্ডেল হাতে নিলাম কেন। মানে ওই যে আমাদের দেশে যে আমরা মসজিদে ঢোকার আগে স্যান্ডেল হাতে নেই না, হ্যাঁ, এইটা আমার অভ্যাসবশত নিয়েছিলাম। কারণ আমাদের দেশে তো আমাদের একটা ধারণা যে স্যান্ডেল বাইরে রেখে গেলে চুরি হয়ে যাবে। তাহলে আপনি দেখেন আমাদের দেশে যদি বলি যে স্যান্ডেল বা জুতা চুরি হয় সবচেয়ে বেশি কোন জায়গায়, কেউ দ্বিধা না করে বলবে মসজিদ বা মন্দিরে বেশি চুরি হয়, তার মানে ধর্মস্থানে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে, প্রত্যেক ঘরে ঘরে কিন্তু আর কিছু না থাকুক একটা কোরআন শরীফ আছে, এবং আমাদের মুসলমানদের প্র্যাকটিস হচ্ছে সবাইকে আমরা এই শিক্ষাগুলো দেই।
তারপরও আমাদের দেশে চুরি কেন বেশি হচ্ছে, আমাদের দেশে কেন এত দুর্নীতি হচ্ছে? এর আরেকটা কারণ হচ্ছে আমাদের অভাব, আমাদের অর্থনৈতিক সাম্যের অভাব, অর্থনৈতিক নিরাপত্তার অভাব, অর্থনৈতিকভাবে অসচ্ছলতা। আবার আপনি যদি দেখেন অনেক সচ্ছল পরিবার তারাও কিন্তু ঘুষ খাচ্ছে, চুরি করছে। এই জন্য এটা একটা সামগ্রিক প্রক্রিয়া। কেউ যদি বলে শুধু ধর্ম দিয়ে দুর্নীতি দূর হবে, এটা নিশ্চয়ই উনি সত্য বলবেন না, এবং এটা যুক্তি দিয়ে উনি প্রমাণ করতে পারবেন না। আবার কেউ যদি বলে যে না, শুধু আমি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আইন প্রয়োগ করেই দুর্নীতি দূর করব, এটাও হবে না। কারণ আমেরিকায় আমরা তো বেশ কয়েকটা ঘটনা জানি, লাস ভেগাসের ঘটনা জানি, লস অ্যাঞ্জেলেসের ঘটনা জানি, যে সেখানে বিদ্যুৎ বিপর্যয়ের পরে প্রচুর লুটপাট হয়েছে, প্রচুর মানে আপনার মানুষকে ছিনতাই করেছে, নানাভাবে লোপাট করেছে। তো এই জায়গায় আমরা দেখি সবগুলোর কম্বিনেশন লাগবে। ধর্ম অবশ্যই মানুষকে নৈতিক পথে রাখার একটা অন্যতম সোর্স, কিন্তু আপনি যদি মানুষের খাবার না দেন, আমাদের দুর্নীতি যদি দুর্নীতি যদি নাই থাকতো, তাহলে মানে ধর্মের এত বিধানগুলো কেন আসছে? আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের এত কঠিন কঠিন শাস্তি কেন হয়েছে? হযরত ওমর তার সন্তানকে শাস্তি দিয়েছেন, তাহলে কেন? তার সন্তান অন্যায় করলো কেন? বা আমরা যদি দেখি মুসলমানদের মধ্যে মুসলমানদের যে মানে এক ধরনের সিভিল ওয়ার হয়েছে, বা আমরা যদি কারবালা, যেটাকে আমরা বারবার বলি যে কারবালার সেই রক্তাক্ত প্রান্ত, এটা কাদের মধ্যে হয়েছে? এটা তো মানে মুসলিম ভার্সেস মুসলিম হয়েছে। আপনি হয়তো বলতে পারেন যে ও বিভ্রান্ত মুসলিম, ও ভুল মুসলিম, কিন্তু মুসলিমই তো, তারই তো ভুল হয়েছে। সুতরাং ধর্ম পালন করলে যে কেউ ভুল করবে না, ধর্মীয় শাসন জারি হলে যে দেশ থেকে একেবারে হঠাৎ করে, এটা না। কিন্তু মানুষের প্রাথমিক চাহিদাটা পূরণ করতে হবে। এবং ইসলাম নিজেও বলে না, আমি কোন ধর্মই বলে না যে তোমার পেটে ভাত না দিয়ে তোমাকে শাস্তি করবে। আপনাকে একটা রুলস বলি, যেটা খালেদ ভাই আপনি হয়তো বুঝবেন। হযরত ওমরের শাসনামলে একবার উনি হাত কাটার বিধান রহিত করেছিলেন, এবং একটা ইসলামের জুরিসপ্রুডেন্স যেটা মানে আমরা যেটা বলি শরিয়া আইন, শরিয়া আইন কি স্থগিত করা যায়? হযরত ওমর বললেন স্থগিত করা যায়। উনি হাত কাটার বিধান রহিত করেছিলেন। কেন করেছিলেন? ওই পার্টিকুলার টাইমের জন্য। উনি বলছেন যে এখন অভাব দেখা দিয়েছে, অর্থনৈতিক অসাম্য আছে, এখন এটা এক্সিকিউট করা যাবে না। তাহলে যারা বলেন যে শুধু ইসলামিক আইন করেই দেশকে ঠিক করা যাবে, তাহলে তো আগে আগে তো অর্থনৈতিক নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, চাকরির নিরাপত্তা, এটা প্রতিষ্ঠিত করতে হবে। এটা প্রতিষ্ঠিত এই জন্যই কিন্তু ইসলামে কিন্তু শরিয়া আইন এসেছে গ্র্যাজুয়ালি, অনেক পরে এসেছে। আগে সুশাসন, ন্যায় এগুলো নির্ধারণ করা হয়েছে, এবং সুশাসন ন্যায় কিন্তু আপনার নির্ধারণ করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে সামাজিক এই অনাচারগুলো, সমস্যাগুলো দূর করার মধ্য দিয়ে। তো সুতরাং আমি বলি যে এটাতে প্রত্যেক কম্পোনেন্টের একটা কন্ট্রিবিউশন লাগবে। কিন্তু মঞ্জু ভাই, মাঠের রাজনীতিতে এইটা বলা সহজ কিনা যে এইটা করলে এইটা হয়ে যাবে, বা কোনো একটা মানে যেটাকে আমরা পরশপাথর বা টাচস্টোন বলি, যে ওইভাবে যদি আমরা চলি ওইটা হয়ে যাবে। কিন্তু আমার অভিজ্ঞতায় তো আমরা দেখি যে আমরা মানে এমনকি ভিন দেশে, মানে আমি বলি যে ইসরায়েলের অত্যাচারের প্রতিবাদ করলাম আমরা একটা জুতার দোকান লুট করে, মানে এতই সহজ আসলে আমাদেরকে মানে বলা বোঝানো। এইটার ক্ষেত্রে মানে আপনারা পলিটিশিয়ানরা কিভাবে এটা ডিল করবেন, কিভাবে মানে এটা ডিল করাটা কিভাবে? যেমন আপনি যদি আলাদা আলাদাভাবে কথা বলেন, মঞ্জু ভাই আমি আলাদা আলাদাভাবে কথা বলি বলে আমি জানি, আলাদা আলাদাভাবে কথা বলে আপনি আজকে যে কথাগুলি বললেন হুবহু এই কথাগুলি সাধারণ মানে আমি যাদের সাথে কথা বলি তারা বলেন যে আসলে আমরা তো ওইরকম দেখি না। তারা কবি আল্লামা ইকবালকেও উদ্ধৃত করেন যে মুসলমান আছে ইসলাম নাই, ইসলাম আছে মুসলমান নাই, ওরকম নানা ধরনের কথাই তারা বলেন। কিন্তু মানে যেটাকে বলা হচ্ছে যে জনতাকে উত্তেজিত করা বা বলা, এটা প্রমাণও তো আমরা আসলে দেখতেছি। যে মানে আমার এক বন্ধু প্রায় এই উদাহরণটা দেয় যে ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলাম আমরা জুতা চুরি করে, পশ্চিমা মিডিয়াতে এটা আবার দেখানো হইলো বেশ কয়েকবার বড় বড় করে। এটা কেমনে মানে আপনার পলিটিশিয়ানরা এটা কেমনে ডিল করেন, এটা আমার একটু জানার ইচ্ছা। এই ক্রাইসিসটা তো আমাদের এখানে আছে, এটা দুই দিকে আছে। আমি যদিও বলি যে দেখেন আমাদের এখানে মানে আমরা যে ধর্মীয় শিক্ষা যেটা দেই, মানে যেটাকে আমরা ধর্ম আকারে উপস্থাপন করি, এটা কিন্তু আমাদের এক ধরনের লোকাল ভার্সন। আমি যদি বলি, যেমন আপনি দেখবেন আমাদের এখান থেকে যখন আমরা কেউ আরবে যাই, বা বিশেষ করে পার্টিকুলারলি আমরা যখন মক্কা মদিনায় যাই, আমরা সেখানে দেখি যে আমাদের অনেক কাস্টমস যেটা আমরা ধর্ম হিসেবে এখানে পালন করি, সেখানে দেখা যাচ্ছে এটার কোনো ভিত্তিই নাই। মানে এটা তাদের ওখানে, যেমন আমাদের এখানে কবর জিয়ারত টিয়ারত, তারপরে আপনার যে মিলাদ টিলাদ জাতীয় অনেক মানে ইয়ে আছে, যেমন শবে বরাত, নানা আনুষ্ঠানিকতা আছে। আপনি ওখানে গিয়ে দেখলেন সেরকম নাই। ওদের ওখানে ঈদও দেখা যাচ্ছে যে খুব সিম্পল সাদামাটা। এনিওয়ে, আমি যেটা বোঝাতে চাচ্ছি
সেটা হচ্ছে ধর্মের নামে আমাদের এখানে আমরা অনেকগুলো জিনিস চালু করেছি যেটা মোর দেন রিলিজিয়ান। সে ফর এক্সাম্পল ধরেন, আমি আপনাকে যদি উদাহরণ হিসেবে দেই, যে আমাদের এখানে একটা টার্ম চালু আছে, সেটা হচ্ছে ধর্ম অনুভূতিতে আঘাত। হ্যাঁ, এটা কিন্তু একটা রিলেটিভ ইস্যু, কার কি ধর্ম অনুভূতিতে আঘাত লাগবে। আপনি দেখেন আমাদের মানে আমাদের আল্লাহ তাআলাকে তার বেশ কয়েকজন নবী আছেন যারা সরাসরি কোশ্চেন করেছেন। হ্যাঁ, মানে যাকে বলা হয় খুবই যুক্তিবাদী নবী। আমাদের মুসা আলাইহিস ইসলাম এর এরকম ঘটনা আছে, উনি আল্লাহকে জিজ্ঞেস করেছেন আপনি ঘুমান না কেন, আপনি খান না কেন। হ্যাঁ, এখন দেখেন মানে আল্লাহ তাআলা কিন্তু ওনাকে বলেন নাই যে আপনি তুমি তোমার সৃষ্টিকর্তাকে প্রশ্ন করছো, এত বড় সাহস, তাই না? আমাদের প্রফেটকে প্রশ্ন করা হয়েছে, উনি যখন ওনার সন্তান মারা গেছে ওনাকে বলা হয়েছে যে আপনি কান্না করছেন কেন, আপনি তো বলছেন যে শোক করা যাবে না। হ্যাঁ, তাহলে প্রশ্ন করা গেছে। আমাদের এখানে হয়েছে কি যে কোনো প্রশ্নই করা যাবে না, প্রশ্ন করলেই আপনার মনে হচ্ছে যেন আপনার ধর্ম অনুভূতিতে আঘাত লাগবে। ফলে এই জিনিসগুলো, এই বয়ানগুলো হয় কি একসময় নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আপনার মনে থাকার কথা, জামাতের নেতাদেরকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, মামলা দেওয়া হয়েছিল, সে মামলাটা কি আপনার মনে আছে? কি মামলা মানে মনে আছে আপনার? এই 2011 সালে কথা বলতেছেন, 10-11 সালে? হ্যাঁ, যে যে নিজামী সাহেব, মুজাহিদ সাহেব এবং সাইদি সাধারণ সাহেবকে যে গ্রেফতার করে। জি জি, সাধারণ ক্রাইম মামলা দেওয়া হয়েছিল, মানে সাধারণ না ক্রিমিনাল। না, ওনাদেরকে ধর্ম অনুভূতিতে আঘাতের মামলা। অ্যাবসলিউটলি, হ্যাঁ, ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার মামলা তো করেছিল। সরি সরি সরি, আমার কাছে মনে আছে যে পেটি কোনো ক্রাইমের। জি জি, ধর্মানুভূতি। এবং সেই ধর্ম অনুভূতিটা কি বলেছে জানেন? সেটা হচ্ছে যে সম্ভবত ওনারা কোন একটা মিটিং এ ওনারা মানে তুলনা করেছেন যে মানে সাহাবীদের সাথে বা নবীর আচরণের কোন বা কিছুর ওনাদের সাথে স্লোগানেও তো compare এরকম অনেক কিছু করেছেন। ছিল, ভোট দিলে পাল্লায় খুশি হবে আল্লাহ, ওইরকম তো অনেক স্লোগান তো ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বয়ানটা আপনি তৈরি করেন যে এত সোজা ধর্ম অনুভূতির আঘাত, যেমন আমরা অনেক সময় যখন আমাদের ধর্ম নিয়ে আলোচনা করি দেখবেন স্বাভাবিকভাবে আমি অন্য ধর্মকে কিন্তু খাটো করে আমাকে আমার ধর্মকে কম্পেয়ার করতে হয়, তাই না? আবার অন্য ধর্ম যখন করে, অন্য ধর্ম যখন তার ধর্ম নিয়ে আলোচনা করে, সে কিন্তু আমার ধর্মকে, যেমন ধরেন আমাদের বিশ্বাস হচ্ছে গরু গোশত খাওয়া, তাই না? তা এখন একটা ধর্ম যখন বলে যে গরু গোশত খাওয়া নিষিদ্ধ, এটা কিন্তু যদি এইভাবে আসে তাহলে তার আমার ধর্ম অনুভূতিতে আঘাতের মতো হয়। বা আমরা যখন বলি যে মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা নিষিদ্ধ, তেমনি ভাবে এটা আরেক ধর্মের সাথে কিন্তু মানে কনফ্লিক্ট করে। এখন এই জন্য বলছি যে ধর্ম অনুভূতিতে আঘাতের নামে আমাদের এখানে যে এটা চালু হয়েছে, এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস। এবং এটা যে কোনো সময় যে কোনো ব্যাখ্যায় আমি একজন আলেমকেও ধর্মানুভূতিতে আঘাত হিসেবে দিতে পারবো। রাইট। ঠিক আছে, আমি ফেলতে পারবো। কিন্তু মঞ্জু ভাই, এইটা তো মোটামুটি ভাবে মানে এইটা একদমই পরিষ্কার। আমি আবারও বলি যে আপনার বক্তব্যের সাথে তো আসলে কেউই হয়তো দ্বিমত করতে পারবে না। মানে আমি এরকম কোনো কিছু বললে আমি প্রায় এরকম একটা এটা পাই যে আপনি আলেম, ধর্ম সম্পর্কে কিছু জানেন না, কিন্তু আপনার এটা নিয়ে হয়তো বলা মুশকিল। তো যারা এটা নিয়ে কাজ করতেছেন, বা আমি যদি বলি যারা এটা নিয়ে খেলতেছেন, তারা কি বুঝতেছেন যে তারা আসলে একটা অদ্ভুত অস্ত্র নিয়ে খেলতেছেন, যে অস্ত্রটা তাদের বিরুদ্ধেও আসলে ব্যবহৃত হইতে পারে বা হবেই, এটা একটা মাস্ট। এবং সারা এটা আমার একটা থিসিস আছে, আমি আপনাকে বলি, এটা দূর করা যাবে তখন আমাদের এখানে হয়েছে কি ইসলামিক যারা প্রিচার বা ধরেন যারা এই সমস্ত এক্সট্রিম ভ্যালুস গুলাকে প্রচার করেন, এদেরকে মেইন স্ট্রিমে মুভ করতে দিতে হবে। রাইট, বুঝছেন? এদেরকে মেইন স্ট্রিমে মুভ করতে দিতে হবে। আমরা তো এদেরকে মেইন স্ট্রিম থেকে দূরে রেখেছি। এইটাও আপনি একটা ঠিক কথা বলছেন যে অনেকদিন ধরে তাদেরকে আদার করে রাখা হয়েছে, তাদেরকে সামনে আসতে আদার করে রাখা হয়েছে। হ্যাঁ, আমি আপনাকে বলি, আপনি ছোটবেলায় শুনছেন না ছবি তোলা হারাম? আপনি ছোটবেলায় শুনছেন না যে ঘরে ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না? আপনি মসজিদে, আমি বহুদিন দেখেছি ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে যে মসজিদে ছবি তোলা যাবে না। তো আমি তো দেখলাম পবিত্র কাবা শরীফের চারিদিকে সিসি ক্যামেরা লাগানো, তাই না? সেখানে নারী পুরুষ হাঁটতেছে, সেই ছবি লাইভ। পৃথিবীতে এরকম বেশ কিছু চ্যানেল আছে যারা সারাক্ষণ মক্কা শরীফের আশেপাশের জায়গা থেকে লাইভ দেখায়। যে কেউ ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে, এটা পয়সা দিয়েও কিনতে হয় না, এটা মানে নরমালি মানে এটা দেখা যায়। এটা মানে ফ্রি টু এয়ার। জি, ফ্রি টু এয়ার, রাইট। তো আমি যেটা আপনাকে বলছি যে দেখেন, এটা যখন আপনি প্রযুক্তি যখন ইউজ করবেন, দেখবেন আমাদের এখন যে মোবাইল ফোন থাকে আমাদের হাতে, এটাতে কিন্তু পবিত্র কোরআনের 30 পারা কোরআন শরীফ অনেক সময় আমরা ডাউনলোড করে রাখি। এটা নিয়ে কিন্তু আমি টয়লেটে যাচ্ছি, এই মোবাইলটা আমার হাতে থাকছে, তাই না? কিন্তু একটা সময় এমন ছিল যে পবিত্র কোরআন শরীফ ধরতেও আপনাকে কি করতে হইতো? অজু করা ছাড়া ধরা যাবে না, এই ধরনের মানে ভার্সন ছিল। অর্থাৎ আমি আপনাকে বুঝতে চাচ্ছি, এই যে দেখবেন এখন আমাদের যারা একসময় নারীদের সাথে সংস্পর্শ, নারীদের সাথে কথা বলা,
নারীদের চোখের দিকে তাকানো হারাম বলতো, তারাও কিন্তু এখন এগুলোর সাথে এগুলোকে আস্তে আস্তে ইজি করে নিচ্ছে। এখন এটা কেন নিচ্ছে? কারণ সে ওই জগতে বসবাস করেছে, তাকে আপনি বিচ্ছিন্ন করে রেখেছেন বা সে বিচ্ছিন্ন হয়েছিল। এখন যখনই আপনি তাকে সামনে আনছেন, আপনি যখন পার্লামেন্টে তাকে বলছেন তোমাকেও এখানে নারী সদস্য থাকতে হবে, হ্যাঁ, তখন সে কিন্তু আস্তে আস্তে তার যেই মানে একটা বিচ্ছিন্নতা ছিল, তার যে বয়ানগুলো সে দাঁড় করিয়েছে, এগুলো থেকে আস্তে আস্তে সে কিন্তু সরে আসছে। তো আমি এখানে ডাবল জিনিস দেখতে পাই। আপনি দেখবেন যে একটা সময়ে এই জিনিসগুলোর ব্যাপারে খুবই আপত্তি ছিল। এই সমস্ত বিষয় নিয়ে আপনি ওই যে আমাদের মোস্তফা সরোয়ার ফারুকীর একটা মুভি ছিল টেলিভিশন, আপনি কি দেখেছেন? রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টেলিভিশনে কিন্তু একটা দারুণ একটা তুলে ধরেছে। আমার কাছে মনে হয় কি আমাদের সাহিত্যিকরা, আমাদের চিন্তাবিদরা, মানে আমি যতবার তাদেরকে পড়ছি, যারা খুবই মানে ব্যক্তিগত অভ্যাসে যারা আসলে খুব ধার্মিকও ছিলেন, তারা কিন্তু এই বিষয়গুলি নানাভাবে অ্যাড্রেস করছেন। মানে সেটা আবুল মনসুর আহমেদ হন, সেটা সৈয়দ ওয়ালিউল্লাহ হন, সেটা কিন্তু নানাভাবে এটা অ্যাড্রেস করছেন। ফ্রম লাল সালু টু হুজুর কেবলা, এগুলি কিন্তু আসলে অ্যাড্রেস করা হয়েছে নানাভাবে। হ্যাঁ, সেটা আমি যদি বলছি, এগুলোকে যত বেশি আপনি আমাদের এই হয়েছে কি, আপনি যখন এই আলেমদেরকে বা এই ধরনের যারা বয়ান তৈরি করেছেন এদেরকে যখন আপনি পাবলিক স্ফিয়ারে প্রশ্নোত্তরে আনবেন, ডায়ালগে আনবেন, এক ধরনের মানে আলোচনায় আনবেন, আমার মনে হয় এটা একটা খুবই ঠিক কথা বলছেন। এবং আমি মনে করি যে অনেকটা এই আওয়ামী লীগের সময় আসে বা তারও আগের থেকে আসলে যেহেতু মেইন স্ট্রিমে তাদেরকে একটু আদার করে রাখা হয়েছে, এইটার একটা বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাইছি নানা জায়গায় আসলে। কারণ আমি যেমন সাধারণ মানুষের সাথে কথা বলে যেরকম জানতে পারছি, আলেমদের সাথে কথা বলেও কিন্তু আমি অনেক আলোকিত হয়েছি, মানে ব্যক্তিগত পর্যায়ে কথা বলে আর কি। আমি যখন এই প্রশ্নগুলি তুলছি, তারা যখন আমাকে উত্তর দিছে, তারা যখন আমাকে বলছে, তাদের সাথে আমার অনেক বেশি আলোচনা হয়েছে। আপনি মানে আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, যিনি খুবই প্রমিনেন্ট এবং খুবই ফেমাস, জি, উনি আমাকে একদিন বললেন যে দেখো, আমি এখন টেলিভিশনে যখন একটা মানে একটা ডিসকাশন করি বা একটা ছোট বক্তব্য দিই, এটা কম বেশি 50-60 লক্ষ বা এর চাইতেও বেশি ভিউয়ার শুনে এট এ টাইম, লাইভে বা আমার ইয়া থেকে। কিন্তু আমি যে একটা মাহফিলে তো আমি 10-20 লাখের বেশি লোককে রিচ করতে পারি না, তাই না? তো উনি বলছেন এখন আমি দেখছি টেলিভিশনে একটা ডিসকাশন বা একটা প্রশ্ন উত্তর অনেক বেশি পাওয়ারফুল দেন একটা বিরাট মাহফিল, একটা বিরাট ওয়াজ মাহফিল। তো উনি বলছেন একটা সময় ছিল আমরা এই টেলিভিশন দেখারকে হারাম মনে করতাম, নিষিদ্ধ মনে করতাম, আর এখন পুরো ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হচ্ছে আমি যদি টেলিভিশনের সামনে বসে কিছুক্ষণ কোরআনের আলোচনা শুনি বা একটা প্রশ্ন উত্তর শুনি, আমার নলেজ এন্ড আমার সওয়াব অনেক অনেক বেশি হবে। দেখেন, যেটা একসময় গুনাহ ছিল, এটা একসময় কিসে পরিণত হয়ে গেল, মানে তার তার ডিরেকশনে উল্টা হয়ে গেল। না না, এই জন্য আমার কাছে মানে আমি আসলে এইবার জানতেও চেয়েছিলাম জামাত ইসলামের নেতাদের কাছে যে আমরা এবার ডাকসুতে যে ক্যাম্পেইন আমরা ইসলামী ছাত্র শিবিরের দেখেছি, সেরকম ক্যাম্পেইনটাকে সারা দেশে আমরা দেখবো কিনা। ওনারা কিন্তু বলেছেন যে তারা একটা পরিবর্তন বা বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে বা পরিবর্তন বা চেষ্টা করবেন অ্যাডাপশন করতে। তা আমার সেইটাতেও আমি একটু আস্থা রাখতে চাই। আবার উনাদের নেতৃবৃন্দের সঙ্গে আলাদা করে কথা বললে আমার কাছে মনে হয় যে মানুষের কল্যাণই আসলে উনাদের ধারণা, কিন্তু বলার সময় বা যেভাবে আসলে মেসেজটা যায় সেইটা আবার একটু ডিফারেন্ট ওয়েতে যায়। এটা একটু না, এখানে একটা ছোট্ট কনফ্লিক্ট আছে। সেটা হচ্ছে উনি আগে যেটা বলেছেন, উনি আগে যে কথাটা শিখিয়েছেন, এখন যখন সেটাকে উনি রিভার্স করছেন বা সেটার কাউন্টার যাচ্ছে। একটা ছোট্ট উদাহরণ আপনাকে বলি, যে ছাত্র শিবিরের বা জামাতের সদস্য হওয়ার, আপনি কি এটা পড়েছেন কখনো তাদের সংবিধান? আমি এই যে ওয়েবসাইটে এবার এটা খেয়াল করেছি যে এটা পড়েছি। আপনি পড়লে দেখবেন সেখানে লেখা আছে মানে জামাতের বা শিবিরের একজন মেম্বার হতে হলে, সদস্য হতে হলে তাকে ফরজ ওয়াজিব মেনে চলতে হয়, কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হয়। মানে ফুললি একটা রিলিজিয়াস অবলিগেশন, রাইট, ঠিক আছে? এখন আপনি যখন দেখবেন জামাতের আমির বা আপনার শিবিরের সভাপতি বা তাদের এরকম সেন্ট্রাল বা ফর এক্সাম্পল ধরুন ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন, সে যখন তার একটা ছাত্রী বোনের সাথে কথা বলছে দাঁড়িয়ে, বা একটা ছাত্রী এসে যাতে তাকে যদি বলে যে ভাই আপনি ডাকসুর ভিপি হয়েছেন বা আপনি জামাতের আমির হয়েছেন, আপনার সাথে আমি একটু ছবি তুলবো দাঁড়িয়ে, তো সে যখন ধরেন, সে তো একটা পাবলিক লিডার, পলিটিক্স করছে, তো তার তো এই ছবিটা তুলতে হবে। তো সে যখন এই ছবিটা তোলে,
তখন তাকে কিন্তু একজন কর্মী প্রশ্ন করতে পারে যে আপনি কি এখানে কবিরা গুনাহ করেছেন না করেন নাই। না আমার মনে যে এইটা নিয়ে একদিন আমরা একটা অন্য নেতাদের সাথেও একটা বড় আলাপ করব, কিন্তু মঞ্জু ভাই আপনি আমাকে ওই বিষয়টা নিয়ে একটু আমাকে নিশ্চিত করবেন কিনা, আপনি আজকে একটা কথা বলেছেন সেটা দর্শকদেরকে একটু নিশ্চিত করবেন কিনা যে আগে সুশাসন, ন্যায় বিচার এবং অন্যান্য সকল অধিকার নিশ্চিত করার পরেই যেটাকে ধর্মভিত্তিক আইন বা শরিয়া বলি সেইটা প্রযোজ্য হবে। আগে এই মানে মাঠটা সমতল করতে হবে, সবার জন্য সম অধিকার সম আইনের ব্যবস্থা করেই কি এটা কি আসলে মানে ইসলামই পারমিট করে, ইসলাম বলে এরকম, নাকি এটা আপনি শুধু বলছেন? অনেকে প্রশ্নও করতেছেন এটা। মঞ্জু ভাই একটা আপনাকে আমি 10 সেকেন্ড যদি একটু ছোট করে, 1 মিনিট যদি একটু ছোট করে। জি খালেদ ভাই, যারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় তাদেরকে আপনি এই প্রশ্নটা করলে তারা কিন্তু বলবে যে এটা ওভারনাইট করা যাবে না। বলে তো, হ্যাঁ তারাও বলছে, হ্যাঁ তারাও বলে না, এটাও বলে তারা ওভারনাইট করা যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে কোনো প্রসেস, আমি তো বলি আগে এটাকে একটা রাষ্ট্র বানাতে হবে, তারপরে আপনি এটাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র বানাবেন না ইসলামী রাষ্ট্র বানাবেন নাকি, এটা হচ্ছে পরের স্তরের বিতর্ক। না, আমরা যখন প্রাথমিক বিতর্কে এটাকে নিয়ে আসি তখন এটা মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা পায় না। কারণ একটা আপনি তো কাউকে এটা ভ্যালিড কোশ্চেন যে তুমি খেয়েছো এই প্রশ্ন করবেন আগে, রাইট? তুমি কি খেয়েছো এটা আগে প্রশ্ন করবেন না, তুমি নামাজ পড়েছো কিনা সে প্রশ্ন করবেন। একটা ঘটনা বলি, মানে এগুলা বলার আপনাকে পেলে আসলে কথা বলতে ইচ্ছে করে। এটা যদি শেষ করে, জি হযরত আবু হুরায়রার একটা ঘটনা আছে। উনি প্রায় সময় ক্ষুধার্ত থাকতেন, উনি কারণ খুব অভাবগ্রস্ত ছিলেন। উনি একদিন মসজিদে নববীর সামনে শুয়ে আছেন, ক্ষুধায় উনি নড়তে পারছেন না। ওনাকে যতজনই লোক আসছে শুধু জিজ্ঞেস করছে এই নামাজ শুরু হচ্ছে, তুমি ভিতরে আসো। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে জিজ্ঞেস করছেন যে তুমি কিছু খেয়েছো কিনা, এবং প্রথমে তাকে খাওয়ার জন্য তাকে ডেকে তুললেন এবং খাবারের জন্য পাঠালেন। তার মানে হচ্ছে যতজন তাকে নামাজের প্রশ্ন জিজ্ঞেস করেছেন উনি কিন্তু খুশি হন নাই, যখন এসে তাকে খাবার খেয়েছে কিনা জিজ্ঞেস করেছেন। আমি এটাতে বোঝাতে চাচ্ছি যে মানুষের মৌলিক অধিকার নিরাপত্তা এটা আগে করতে হবে। এখন আপনি যদি বলেন যে এটা ইসলাম এটা আগে করবে, হিন্দু ধর্ম আগে করবে, আপনি দেখবেন প্রফেট কিন্তু আগে আলামিন as-সাদিক হিসেবে আগে পেয়েছেন, উপাধি পেয়েছেন, পরে উনি নবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সুতরাং আগে প্রাথমিক জিনিসগুলোকে আমাদের এশিওর করতে হবে, এবং আমাদের দেশের যে কাঠামো, সংবিধান, নিয়ম কানুন, এগুলো কিন্তু এক ধরনের ওয়েলফেয়ার বেস করা আছে। না, আমার মনে হয় যে সবাই আজকে মঞ্জু ভাইকে একটু পেয়ে, যেহেতু তুষার ভাই আগে চলে গেছেন, ডক্টর আব্দুল নূর তুষার ছিলেন আমাদের সঙ্গে, উনি যে চলে গেছেন, মঞ্জু ভাইকে পেয়ে আসলে অনেকগুলি কথা নিশ্চয়ই দর্শকরা শুনেছেন, শুনবেন নানা রকম ভাবে। আমরা অনেক ধরনের কথা বলি। মঞ্জু ভাই, আপনাকে সাক্ষী রেখে একটা কথা বলি আজকে, সেইটা হচ্ছে যে আমরা অনেক ধরনের কথা বলি, কোনো কথাকে গুরুত্ব দেয় মানুষ, কোনো কথাকে গুরুত্ব দেন না, সেটাতে আমার কোনো আফসোস নাই। কিন্তু যেই কথা আমি বলি নাই এবং যেই কথা আমার পক্ষে কখনো বলা সম্ভব না, সেইটা আমার একটা ছবি দিয়ে 5-6টা লাইন লিখে এইটা এখন পুরা ভাইরাল। কি মানে আমি কোনো কার দাম, কি ডিভোর্সি নারী, কি সব কথাবার্তা, কোনো কিছু বলারও দরকার নাই, কোনো সোর্সও বলার দরকার নাই, কোনো এটা কোথা আমি বলছি সেটাও বলার দরকার নাই। আমার আফসোস যারা অডিয়েন্স আছেন তারা এইটা আবার খুব গ্রহণ করেন, আমাকে প্রশ্ন করেন আমি এই কথাটা বলছি কিনা। ভাই ওইখানে বলা আছে এটা আমি বলছি, আর আমার এটা ছবি ব্যবহার করবে, করে তারপরে এর মধ্যে থেকে এটা লিখবে, খুবই ডিস্টার্বিং। এবং এই ধরনের হয় কি, আমি এইটার ভোক্তা না, কিন্তু আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে মনে করেন যে এই ব্যাপারটা আমাকে একটু জিজ্ঞেস করা দরকার, তাদেরকে আমার শত্রু মনে হয় যে তোমরা যে এটা সাবস্ক্রাইব করলা, মানে হাউ কুড ইউ ডু দ্যাট। এখন এইটার জন্য একটা ফতোয়া দেন মঞ্জু ভাই, এটা কি করা, এটা কি করা? এবং যারা এটা মনে করেন, মানে যারা এটা আমাকে জিজ্ঞেস করেন এটা আমি বলছি কিনা, আপনি দেখেন একটা ছবিটার মধ্যে একটা মানে লাল একটা আউটলাইন করে একটা 4-5টা অং বং খং লিখে দিল, এটার মধ্যে কিন্তু কোথাও নাই এটা আমি বলছি, এটা আমি কিছু করছি। তো যারা আমার জিজ্ঞেস করে এটা আমি বলছি কিনা, তারা কেমন, মানে তাদের মিডিয়া লিটারেসিটা কেমন আসলে, এবং সেটা একটা দুটো না, অসংখ্য। এটা তো খুবই দুঃখজনক। এবং আপনার টকের সাথে অন্য জায়গা থেকে এটা টক লাগিয়েও আমি দেখেছি ক্লাস বানানো হয়। এক সপ্তাহে 256টা হইছে, এটা এক সপ্তাহে 256টা। এবং বাংলাদেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে অনেকে আমাকে ফোন করে এটা বলেন, হ্যাঁ ডক্টর ইউনূস এবং শেখ হাসিনার ইন্টারভিউটা ভালো হয়েছে, ভালো নিছো। আপনাকে আমি কি বলবো, আমার বাসায় আমাকে বলতেছে যে খালিদ ভাই এরকম একটা ইন্টারভিউ নিল। আমি বললাম যে খালিদ ভাই এরকম ইন্টারভিউ নিল তো আমরা আগেই জানতাম। যাই হোক, এই কাজগুলো যারা করেন এদেরকে আপনি কি হিন্দু বলবেন না মুসলমান বলবেন না খ্রিস্টান বলবেন? কোন ধর্মে এটা বৈধ আছে বলেন? কোন ধর্মে এটা বৈধ আছে বলেন? তাহলে এই কাজটা যারা করেন তারা প্রথমত আমি মনে করি একদম 1 নম্বরে আমি বলবো যে এরা ধর্মদ্রোহী লোক,
যে কোনো ধর্মই মানে না, হ্যাঁ, যে লোকটা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, বা পূজা করে না, বা মন্দিরে যায় না, সে সেটা আলাদা ধরনের অপরাধ। কিন্তু যে এই কাজটা করে সে কিন্তু আসলে সকল ধর্মের নীতিকে না অমান্য না করে, ঠিক এবং আছে, এইটাই যে আমাদের। না না যেই কাজটা করে সে অপরাধী, কিন্তু আমি আমার শ্রোতা বন্ধুদের, দর্শক বন্ধুদের জন্য একটু বলি যে মিডিয়ার ভোক্তা হওয়ার ক্ষেত্রে একটু সতর্ক না হইলে এই যে এই সব ধরনের জিনিসের আসলে খুব রমরমাও হয়। আমরা অনেক কষ্ট করে একটা অনুষ্ঠান করি বা অনেক কষ্ট করে একটা বস্তু সাজাই, আমাদের এডিটোরিয়াল টিম বা রিসার্চ টিম পাশাপাশি করে, সেই সব যত না বেশি মানে মনোযোগ পায়, তার চেয়ে এইসব গার্বেজ অনেক বেশি মনোযোগ পায়। আমি এটার হিসাবটা বুঝি না কিন্তু আসলে। সত্য 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 খালিদ আমি ভাই, এটার হিসাব আমি বুঝি বহুবার না। আমি বহুবার অনেক পজিটিভ কথা বলি, দেখি কেউ কোনো মানে ধন্যবাদও দেয় না, কেউ কিছু বলে না। কোনো একটা কথা যদি নেগেটিভ হয়েছে, সেখানে দেখবেন আমার ফেসবুকে কমেন্টে ভরে যাচ্ছে, না, মানে কোনো একটা absolutely, পছন্দ তার অপছন্দ যদি হয় আর কি। absolutely। মঞ্জু ভাই তো আপনাকে, এটা হলো আমাদের দুর্ভাগ্য। মুজিবুর রহমান মঞ্জু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ ধরে ডক্টর আব্দুল নূর তুষার ছিলেন, তিনি তার বক্তব্য আমরা শুনলেন। আমরা মঞ্জু ভাইয়ের ব্যাপারে সাথে অনেকগুলি বিষয় নিয়ে কথা বললাম, বিশেষ করে দুর্নীতি এবং ধর্ম, পাশাপাশি হচ্ছে জনাব তারেক রহমানের বক্তব্য, এবং সবার আগে যে উপদেষ্টাদের নিয়ে আমরা মঞ্জু ভাইয়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট শুনেছি। আপনারা নিশ্চয়ই আবারও এটি দেখবেন। মঞ্জু ভাই অনেকগুলি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।